আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এডিবিডি এর পক্ষ থেকে। এডিবিডি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্টপিং বাই উডস ওয়ান স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্ট লিখিত একটি কবিতা। এটি একটি বিখ্যাত কবিতা। এই বিখ্যাত কবিতায় রবার্ট ফ্রস্ট জীবনের দর্শনকে উপস্থাপন করেছেন। এখানে একজন পর্যটক বা একজন ভ্রমণকারী একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এবং সময়টা ছিল হচ্ছে শীতকালে তুষার পড়ে। এই তুষারবৃত একটা জঙ্গলের পাড় দিয়ে যখন সে যাচ্ছিলেন, তখন সে জঙ্গলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে এই কবিতাটা রচনা করেছেন। একজন পর্যটকের ভাষায় রবার্ট ফ্রস্ট এখানে বলছেন, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, যে হুজ উডস, কার উডস, এখানে হচ্ছে জঙ্গল বা বন, কার বন এগুলো, আই থিঙ্ক আই নো, আমি মনে হয় জানি যে এই জঙ্গলটি কার বা এই বনটি কার। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার গ্রাম বা তার বাড়ি যদিও এখান থেকে অদূরের গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে দেখবে না আমাকে এখানে থামতে। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার এই জঙ্গলটা বা তার বাগানটি তুষারে ঢেকে গিয়েছে, সেটা সে দেখবে না। বন্ধুরা, এখানে এই চারটা লাইনের দ্বারা কবি প্রথমত জেনারেলাইজ করেছেন যে আমি সম্ভবত এই জঙ্গলের মালিকের বাড়ি চিনি বা আমি তাকে চিনি, তার গ্রাম বা তার বাড়ি এই অদূরের গ্রামে। তারপরে বলেছেন যে আমি যে এখানে থেমেছি সেটা সে দেখবে না। তার মানে কি, এখানে মূলত সে একটা বিষয় উপস্থাপন করতে চেয়েছেন যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সৃষ্টিশীল বা স্রষ্টা বা কোনো কিছু কোনো মহত্বের সৃষ্টি করেন, কিন্তু সে তার সেই সৃষ্টির স্বাদ বা সৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না। অর্থাৎ এখানের এই বাগানের যে মালিক, সেই মালিক আজকে এই বিকেল বেলার যে পরন্ত বিকেলের তুষারে ঘেরা সুন্দর একটা বাগান, গাছে তুষার করে একেবারে সাদা ধবধবে হয়ে আছে, এই সুন্দর দৃশ্যটা সে মালিক দেখতে পারছে না, কিন্তু পথচারী হিসাবে এই গল্প কথক বা কবিতার কথক সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, সে কথা সে বলছেন। এখানে সে জেনারেলাইজ করেছেন যে পৃথিবীতে যত সৃষ্টিকর্ম রয়েছে, অধিকাংশ সৃষ্টিকর্মের সৃষ্টিগুলো যে সৃষ্টি করেন, সে আসলে এর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা ভিতর থেকে অনুভব করতে পারেন না। যেরকম করে আমরা বই পড়া গল্পে পড়ে বলে থাকি যে, বই পড়া গল্পে আমরা পড়েছিলাম যে যিনি গল্প লেখেন, সেই গল্পর লেখকের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা শ্রেণীকক্ষে শ্রেণীপাঠ্যে এসে পাঠক এবং শিক্ষক যখন পাঠের অংশ হিসাবে পড়েন, তখন সে তার সৌন্দর্যটাকে অনুভব করতে পারেন না। অর্থাৎ অপারেশন থিয়েটারের টেবিলের উপরে একটা জীবন্ত মানুষকে ডাক্তার কাটাছিড়া করতে গিয়ে একটা মানুষের নার্ভগুলো সে দেখতে পারেন, কিন্তু সে তার সৌন্দর্যটা দেখতে পারেন না। ডাক্তারের কাছে অপারেশন টেবিলের একটা দেহ যেরকম, একজন পরীক্ষার্থীর কাছে বইয়ের গল্পটা যেরকম, তেমনিভাবে একজন মালিকের কাছে তার বাগানটা সেরকম। কিন্তু মালিকের বাইরে গিয়ে যখন অন্য এক ব্যক্তি এর সৌন্দর্যটা দেখে, সে তার একটা নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারেন বা দেখতে পারেন। এই বিষয়টা এখানে সে উপস্থাপন করেছেন। এরপরে বলছে, মাই লিটল হোর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, আমার ছোট্ট ঘোড়াটি অবশ্যই মনে করবে যে এটা অদ্ভুত। মাই লিটল হর্স, এখানে মাই লিটল হর্স সিম্বলাইজেস দ্য কনসিয়েন্স অফ দ্য ট্রাভেলার, মানে হচ্ছে এই যে ভ্রমণকারী, সেই ভ্রমণকারীর সচেতনতা বোধ বা তার বিবেক অবশ্যই মনে করবে যে এখানে থামা উচিত হয় না। অর্থাৎ সামথিং ওড ইজ হ্যাপনিং হিয়ার, সামথিং আনকমন ইজ হ্যাপনিং হিয়ার, কিছু অসাধারণ কিছু ঘটছে, সাধারণ কিছু নয়। এরকম একটা বৈরী বিকেলে এরকম তুষারপাত হচ্ছে, তখন এখানে থামা একটু ঝুঁকিপূর্ণ। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, যে কোনো ফার্ম হাউস কাছাকাছি না থাকা সত্ত্বেও এখানে দাঁড়ানো একটা ঝুঁকিপূর্ণ। এই যে ঝুঁকিপূর্ণ জায়গায় কবি দাঁড়িয়েছেন, সেই জায়গাটা আবার পরে সে বলেছেন বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এই বাগান বা এই জঙ্গল এবং তুষার ঘেরা লেকের মাঝখানে কবি দাঁড়িয়েছেন। এই যে একপাশে লেক, একপাশে জঙ্গল,
এবং এই জঙ্গলটা হচ্ছে তুষারে ধবধবে সাদা হয়ে আছে। তুষার পড়ছে, যখন তুষারপাত হয় তখন এমনও হতে পারে যে তুষারপাতের নিচে পড়ে একটা মানুষের মৃত্যু ঘটতে পারে, কারণ অতিমাত্রায় তুষার পড়লে সেখানে একটা মারাত্মক বা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হয়। যে এইরকম অবস্থায় সাধারণত মানুষ বাইরে থাকে না, কিন্তু কবি এই ডিস্ট্রাকটিভ বিউটি বা রুড বিউটি, আনরুলি বিউটি, ওয়াইল্ড বিউটি, এই বিউটিটা দেখার জন্য সে এখানে থামছেন, এবং এই জন্য তার বিবেক তাকে বলছে যে এখানে তো এখন থাকা বিপজ্জনক, তাই এখানে এখন থামা যাবে না। কিন্তু কবি এই নান্দনিক সৌন্দর্য দেখার জন্য সে এখানে থেমেছেন। পরে বলছে হি গিভস হিজ হার্নিস বেল এ শেক, এখানে ঘোড়া তার লাগামের বেলে ঝাঁকি দিচ্ছে, এটা বোঝাতে যে ইউ শুড নট স্টপ হিয়ার, দিস ইজ এ ডেঞ্জারাস প্লেস, তোমার এখানে থামা উচিত নয়, এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, সে হার্নিস বেল দিয়ে অর্থাৎ লাগামে লাগামে একটু নাড়া দিয়ে সে জানতে চাচ্ছে যে কোনো সমস্যা হয়েছে কিনা, সেখানে কেন থামছে। দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ, এখানে একমাত্র সাউন্ড অর্থাৎ তার লাগামের শব্দের বাইরে আর যে শব্দ আছে সেটা হচ্ছে তুষারপাতের শব্দ। আমরা বলি যে চুরি ভাঙার যে শব্দ, রিনিঝিনি শব্দ, সেই রিনিঝিনি শব্দটা তুষারপাতের সময় হয়, এবং এই রিনিঝিনি শব্দটা খুবই রোমান্টিক একটা শব্দ, খুব মানুষের সুদিং ভয়েসে মানুষের কানে যখন পৌঁছে তখন সেটাকে খুব চমৎকার লাগে। তো এই যে শব্দটা, সেই শব্দটাও তাকে বিমোহিত করছে, কবিকে বিমোহিত করছে। দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ অফ ইজি উইন্ড অফ ডাউনি ফ্লেক, ইজি উইন্ড মৃদু বাতাস এবং নিম্নগামী যে তুষারপাত, এর যে সাউন্ড, এই সাউন্ডটা সেখানে ছিল। আর হার্নিস বেল অর্থাৎ ঘোড়ার লাগামের যে বেল, সেই বেলের শব্দ সেখানে ছিল। এই দুই শব্দের মাঝখানে কবি অনুভব করতে পারছেন যে এখানে একটা সৌন্দর্য রয়েছে, এবং এই সৌন্দর্যটা সেখানে অনুভব করতে পারছেন একজন পথচারী হিসাবে, যেটা এর মালিক হয়তো জানতে পারছেন না। এরপরে বলছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই জঙ্গলটা মোহনীয়, লাভলি ভালোবাসার, চমৎকার, ডার্ক অন্ধকার, অ্যান্ড ডিপ এবং গভীর। এখানে লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ তিনটা শব্দই আনা হয়েছে। লাভলি মানে হচ্ছে চমৎকার, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, অ্যান্ড ডিপ মানে গভীর। এখানে গভীর দ্বারা জীবনের গভীরতা, মানুষের চিন্তার গভীরতাকে আমরা সিম্বলাইজ করতে পারি, মানুষের বিপদ সীমার গভীরতাকে সিম্বলাইজ করতে পারি। আবার ডার্ক এখানে সিম্বলাইজেস দ্য আনরুলি সিচুয়েশন, বিপজ্জনক পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতিকে বোঝানো হচ্ছে। কিন্তু ডার্ক এবং ডিপের পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাভলি অর্থাৎ মোহনীয়, যে মোহনীয়, অনেক মোহনীয়তাই মানুষকে বিপদের দিকে তাড়িত করে বা বিপদের দিকে প্রবাহিত করে, সেটা এখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কবি আবার পরক্ষণে বলেছেন বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে মৃত্যুর পূর্বে, এখানে স্লিপ সিম্বলাইজেস দ্য ফাইনাল স্লিপ অফ হিউম্যান বিং, অর্থাৎ এখানে মানুষের যে চূড়ান্ত ঘুম বা মৃত্যু, সেই মৃত্যুকে বোঝানো হচ্ছে। এখানে কবি এখানে সৌন্দর্যকে দেখে থেমেছেন, কিন্তু কবি পরবর্তীতেই মনে করছেন যে যেহেতু এখানে বিপদ আছে, এটা একটা গভীর জঙ্গল, এখানে থেমে থাকলে চলবে না, আমার জীবনের পরিসমাপ্তি এখানে ঘটালে হবে না, আমাকে আরও অনেক দূর যেতে হবে জীবনে। আমার পরে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। এখানে কেউ যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে ব্যাখ্যা করে, তাহলে আমরা জানি যে আমরা প্রত্যেকেই স্রষ্টার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সৎ কাজ করব, পৃথিবীতে কল্যাণের কাজ করব। সেইখানে কবিও এই জিনিসটা বলছে যে তার ভিতরে অনেক দায়িত্ব রয়েছে, তাকে অনেক পথ পার হতে হবে, সেটা এখানে কবি বলেছেন এই কবিতার মাধ্যমে। সুতরাং এখানে অবশ্যই টোটাল কবিতার ফাইনাল ফিলোসফিটা, দর্শনটা এখানে এসেছে, যে পৃথিবীতে চলার পথে আমরা যখন চলবো, সেখানে আমাদের সামনে অনেক সৃষ্টিকর্ম থাকবে, আমাদের সামনে অনেক কিছু আমাকে বিমোহিত করবে, আমরা অনেক কিছু দেখে মুগ্ধ হব, কিন্তু অনেক কিছুর মধ্যে আমাদেরকে নিমগ্ন থাকলে হবে না, আমাকে আবার সচেতন হয়ে আমার জীবনের দায়িত্ব পালনের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে, সে কথাই এখানে বলেছেন। আজকে আপনাদের কাছে এ পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম, ততক্ষণ ভালো থাকবেন। কয় মিনিট হয়েছে?